তো এই মুহূর্তে আমরা পূর্বস্থলী উত্তর বিধানসভা বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা পেয়ে গেছি। ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকেই কেন, বিশেষ করে ধরুন কালকে 6 এপ্রিল গেল, বিজেপির প্রতিষ্ঠা দিবস গেল, আর আজকে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেক্ষেত্রে আজকের দিনটাই কেন বেছে নিলেন আপনি? তো এরকম বিষয় নয়, আমাদের 4 তারিখে আমাদের নমিনেশন করার কথা ছিল। আমরা যদি 3 প্রার্থী একসঙ্গে নমিনেশন করবো, এটা আমাদের টার্গেট ছিল প্রথম থেকে, যে আমরা এই মহকুমার 3 জন একসঙ্গে যাব, উত্তর দক্ষিণ কালনা। ওই দিন প্রশাসনের কোনো কারণে আমাদের র্যালির পারমিশন হয়নি, তো সেই জন্য আমরা 4 তারিখ করতে পারিনি। সেই সময় আমরা 7 তারিখ পেয়েছি। কালকে মুখ্যমন্ত্রী এসেছেন, কারণ পুলিশের পক্ষে সমস্যা ছিল, আমরা 7 তারিখে করছি। 26-এর নির্বাচনকে যদি একটা পরীক্ষা হিসেবে ধরা হয়, তো আপনি কতটা প্রস্তুত এই পরীক্ষা দেওয়ার জন্য? তো আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের লড়াই বহুদিন থেকে, 1951 সাল থেকে জনসংখ্যা থেকে লড়াই শুরু হয়েছে রাষ্ট্রকে পরম বিসর্জন করার জন্য। সেই লড়াই চলছে আস্তে আস্তে। আর পশ্চিমবঙ্গ আমাদের জন্মদাতা প্রথমত জন্মস্থান। পশ্চিমবঙ্গে বিজেপিকে আনা আমাদের লক্ষ্য। আমরা ধীরে ধীরে 1% ভোট ছিল, বাদ 38% হয়েছে। আমরা এবার আশাবাদী, তৃণমূল কংগ্রেসের ভোট নেওয়ার মতো কিছু নেই। ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে যেভাবে সারা দেশে বিকাশ হয়েছে, সারা পৃথিবীতে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য হয়েছেন, সারা পৃথিবীর লোক বিজেপির নেতাকে ভরসা করছে। তো সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মানুষ কেন আর তৃণমূলকে চাইবে? কি আছে দলটার মধ্যে? চুরি ছাড়াই দলে কিছু নেই। তো সেই জন্য দেখেছেন আপনারা যে তৃণমূলের নেতারা বলছে, মন্ত্রীরা বলছে যে মন্ত্রী হওয়ার জন্য টাকা লাগে, বিধায়ক টিকিট পাওয়ার জন্য টাকা লাগে, তৃণমূলের লোকেরা বলছে, আমরা বলছি না। এখানকার বিধায়ক তিনি এই কথা তুলে ধরেছেন যে দলকে টাকা না দেওয়ার জন্য তাকে অনেক নেতাই বলেছেন। অনেক মন্ত্রীও বলেছেন যে প্রাক্তন মন্ত্রী, যে টাকা ছাড়া মন্ত্রী হওয়া যাচ্ছে না। 10 কোটি টাকা এসব মানুষ দেখেছে সারা পশ্চিমবাংলা। সবচেয়ে বড় চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি আর তৃণমূল সমর্থক, বাংলার কোনো উন্নয়ন নেই। আর সর্বোপরি আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি, বোঝাতে পেরেছি যে এই তৃণমূল কংগ্রেস থাকলে কোনো লাভ নেই। ভাতার সরকার, আমরা মহিলাদের বলেছি 1,500 টাকা ওরা যেটা দেয় লক্ষ্মী ভাণ্ডার, আমরা এলে আমরা অন্নপূর্ণা যোজনা দেবো 3,000 টাকা, কিন্তু নারীদের সুরক্ষা দেবো আর নারায়ণদের ঘরে ফেরাবো। অর্থাৎ এই বাংলার দেখুন তো ম্যাক্সিমাম লোক তারা কাজ করে বিজেপি রাজ্যে। আমি মুসলমান সমাজকে বলছি, এই পশ্চিমবঙ্গের বহু মুসলমান যারা বিজেপি হয়তো রাজ্যকে কাজ করে তাদের খাবার জোগাড় করে, তারপর তাদের মধ্যে ধারণা ভুল তৈরি করে রেখেছে। আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবছরে পশ্চিমবঙ্গে তথা পুরো উত্তর বিধানসভায় হিন্দু মুসলিম সবাই বুঝে গেছে তৃণমূলের ফাঁকিবাজি। তারা সবাই চায় ডবল ইঞ্জিন সরকার হোক, পশ্চিমবঙ্গে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, পশ্চিমবঙ্গে সরকারের সুশাসনের সরকার প্রতিষ্ঠা হোক। তার জন্য সবাই বিজেপিকে আনবে। আমরা দৃঢ় বিশ্বাস আমরা জিতছি এবং পশ্চিমবঙ্গে আমাদেরই সরকার হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আগে মমতা ব্যানার্জি যেভাবে ভোট করেছে, আগে যেরকমভাবে ভোট হয়েছে সেরকমভাবে এবার ভোট হবে না। সেক্ষেত্রে উনি কি উদ্দেশ্যে নিয়ে কথা বলেছেন? দেখুন, এখানে কোনো চক্রান্ত নাই, ভালো করে শুনুন। মুসলিম অধ্যুষিত বুথে 100% এখানে মুসলিম বুথ, সেখানে 99% ভোট পড়ে। মৃত ভোটারদের ভোটও পড়ে। কাউকে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে না, এরকম করে খুঁজে পাওয়ার কারণ নেই। বিষয় হচ্ছে মুসলিম অধ্যুষিত যে বুথগুলো 80টা 90টা বুথ, সেখানে মৃত লোকদের ভোট পড়ে যায়, কারণ সেখানে অন্য দল এজেন্ট নেই। সেখানে তৃণমূল ছাড়া কেউ অন্য বাড়ি করতে পারে না। যারা বিজেপি করে, সিপিএম করে, কংগ্রেস পায়, যেসব মুসলিম, তারাও ভয়ে সেখানে বসতে পারে না। এটা সবাই জানে, এটা মুসলিমরাও জানে। ফলে কী হয়, ওখানে মানে ভোট লুট হয়, ভোট মরা লোকের ভোট পড়ে যায়। তাই এবার মরা লোকও তো বাদ গিয়েছে। কত ভোটে জিতেছিল? কোথাও 500, কোথাও 1000, কোথাও 2000, কোথাও 3000, 1000-এর কাছাকাছি, কম বেশি 1000 ভোটে গতবারে 40খানা সিট ছিল না? তা ওইসব বিধানসভাতে 5000 6000 করে ডিলিট ভোট, মৃত ভোটের কাটা গেছে। তো ব্যাপারটা কী হলো? ওই ভোটটা বাদ যাবে কি যাবে না? তারপরে কিছু রোহিঙ্গা তো ঢুকেছেই, অস্বীকার করলে তো হবে না। তো সেই জন্যে এটার জন্য বলছে যে তৃণমূলের যেটা চুরির যে মেন জায়গাটা ছিল, মুসলিম 100% মুসলিম বুথে মৃত লোকদের ভোট দিয়ে দেওয়া, রোহিঙ্গাদের ঢুকিয়ে দেওয়া, এটা তো বন্ধ হয়েছে। মমতাজি ভয় কেন হতো? আমরা জোর করে কিছু করছি না, আমরা কোনো চক্রান্ত করে করছি না। এসআইআরের নিয়ম অনুসারে 2002 পর নতুন যে এসআইআর হয়েছে এখন, সেই এসআইআরের নিয়মই ওরা বাদ খেয়েছে। আর এত চক্রান্ত, এত লুট, ভোট লুট আগে ছিল না। সিপিএম শুরু করেছিল শেষের দিকে, আর তারপর তৃণমূল শুরু থেকেই শুরু করেছে। আর আমরা এসে এই সমস্ত কিছু শেষ করে পশ্চিমবঙ্গে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, মানুষের সরকার করবো, সুশাসনের সরকার করবো। মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন, সেই সময় তিনি এই এসআইআর নিয়ে অনেক বিরোধিতা করেছিলেন এবং আন্দোলন করেছিলেন। তো এখন বর্তমানে তিনি এসআইআর নিয়ে যখন এসআইআর শুরু হয় তার আগে তিনি বিরোধিতা করেছিলেন, এবং বর্তমানে তিনি বলছেন যে তার নিজের যেটা আসন ভবানীপুর আসনে, সেখানে 40,000-এর বেশি সেখানে বাদ গিয়েছে, নাম বাদ গেছে, তাতে তার কিছু যায় আসে না।
এই কথাটা তিনি কেন বলছেন, এই ক্ষেত্রে কী বলবেন? দেখুন, আমি আপনাদের মাধ্যমে সারা বঙ্গবাসীকে বার্তা দিয়ে যাই, পশ্চিমবঙ্গবাসীকে, তৃণমূল হেরে গেছে। তার প্রমাণ হচ্ছে গতবারে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে দাঁড়িয়েছিল না, আমি নন্দীগ্রামে দাঁড়াবো, চ্যালেঞ্জ ফোর্স। হেরে গেছেন, এবারে মমতা ব্যানার্জি হিম্মত হয়নি যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো। আর আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবার চ্যালেঞ্জ করে ভবানীপুরে দাঁড়িয়েছে মমতার ওইদিকে, ঠিক না? আর মমতা যখন কী বলছে, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, হ্যাঁ গো আমি 365 ভবানীপুর থাকি, ভবানীপুরে মেয়ে। আরে আপনি বাংলার মুখ্যমন্ত্রী, 365 ভবানীপুরে থাকেন, তাই বাংলার কাজ কী করে করবেন? আপনি ভবানীপুরেই থাকুন, ভবানীপুরে থেকে আপনি আগামী দিনে বিরোধী দলনেত্রী হয়ে আমাদের ভুল তুলি ধরানো কাজটা করুন। এটাই পশ্চিমবঙ্গের মানুষ চায়, আমরা এটাই চাই। এই মুহূর্তে যারা ধরুন অনেক জায়গায় দেখছি যে এসআইআরের বিরোধিতা করতে গিয়ে অনেকে উস্কানিমূলক ভাষণ দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনাদের দলের যারা কর্মী আছেন তাদেরকে কী বার্তা দেবেন, কীভাবে তাদেরকে মানে সাবধান করবেন? দেখুন, আমাদের দলের বার্তা খুব পরিষ্কার। বিজেপি একটি শৃঙ্খলিত দল, পার্টি উইথ দ্য ডিফারেন্স, এর নীতি, এর আদর্শ সব কিছু অন্য। ভারতীয় জনতা পার্টির লোকেরা কখনো উস্কানিমূলক কথা বলে না। আমার দলের নীতি আছে, আমাদের দল একটা নীতিতে চলে। তো সেই দলের যে নীতি, সেই দলের নীতিতে থেকে কেউ খারাপ কাজ করে। আর যদি দেখুন, বৃহত্তর সমাজ কেউ থাকতে পারে, দু একজন কোনো তাদের পদস্খলন হতে পারে, যে ভারতীয় জনতা পার্টিতে যদি কেউ চোর থাকে তাকে সাধু হয়ে বিজেপিতে করতে হবে, আর যদি কেউ সাধু চুরি করেন তাকে বিজেপিতে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে বিজেপি পার্টি। আজ পর্যন্ত ভারতবর্ষে একটা মুখ্যমন্ত্রীকে কেউ চোর বলতে পারছে না, চৈত্রী বলতে পারছে না। ভারতবর্ষের বিজেপি দূরে প্রধানমন্ত্রী কাউকে চোর চৈত্রী বলা যাচ্ছে না। ভারতবর্ষে বিজেপি আমরা যতগুলো রাষ্ট্রপতি হয়েছে তাদের কাউকে চোর চৈত্রী বলা যাচ্ছে না। অথবা বাকিদের তাকিয়ে দেখুন, সিপিএমকে দেখুন, কংগ্রেসকে দেখুন, তৃণমূলকে দেখুন, ওদের কোনো নীতিই নেই। ওদের একটাই নীতি, করে খাও করে খাও করে খাও। আর ভারতীয় জনতা পার্টির একটাই নীতি, যে সুশাসন প্রতিষ্ঠা করে পরম বৈভবশীল রাষ্ট্র। পরম বৈভবশীল রাষ্ট্র মানে আমাদের কাজ থামবে না। আর পরম বৈভবশীল মানে যে বৈভবের সীমা পরিসীমা নেই, তো কন্টিনিউ চলবে। অর্থাৎ মানুষের প্রগতির জন্য সারা বিশ্বের, শুধু আমরা তো ভারতীয় জনতা শুধু ভারতের কথা ভাবে না, ভারত বিশ্বের কথা ভাবে। সেই এটাই ভারতবর্ষের নীতি। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতেই চলে, ভারতবর্ষের নীতিতে। সেই জন্য আমাদের কেউ খারাপ কিছু করবে, আমাদের উস্কানি দেওয়ার দরকার নেই, আমাদের প্ল্যান করে চলার দরকার নেই। আমাদের পার্টির যে নীতি আছে সেই নীতিতে চললেই দেশ এমনি এগোবে, কার্যকর্তা এমনি এগোবে, এটাই বিষয়। আচ্ছা, আপনার এই মুহূর্তে আপনার নাম যখন ঘোষণা হয়েছে, ঠিক আছে, যখন মনোনীত হয়েছেন আপনি, তারপরে 2 সপ্তাহ পার হয়ে গেল অলরেডি। তো এতদিন পর্যন্ত আপনি কতটা এলাকা আপনার কভার করতে পেরেছেন? আমি আমাদের সাংগঠনিকভাবে সমস্ত মণ্ডলে গিয়েছি, অনেকগুলো অঞ্চল গড়া হয়ে গেছে আমার। আমি সমস্ত গ্রামে যাব, এটা আমার প্রথম লক্ষ্য। আর রেজাল্ট বেরোনোর পর সব বুথে যাব। থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব তিব্বত বিধানসভার প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি মনোনয়নের জন্য রেডি। তিনি এখন যাবেন এখান থেকে, পূর্বস্থলী ব্যাংকটের মাঠ থেকে তিনি যাবেন মহকুমা শাসকের অফিসে, সেখানে তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন। এবং থ্যাংক ইউ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।